বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে সংসদ সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনা প্রায় শোনা যায়। এবার সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার পার্লামেন্টে বিরোধী দলীয় আইন প্রণেতাদের সঙ্গে সরকার দলীয় আইন প্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে দেশটির একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 15 জনের প্রাণহানির ঘটনা ঘিরে সোমবার পার্লামেন্টে বিরোধীদের প্রতিবাদের সময় এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার পার্লামেন্টে বিরোধী দলীয় আইন প্রণেতারা ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে স্টেশনের ছাদ ধসে যাওয়ার ঘটনায় দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে। এই অভিযোগে সোমবার পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী আইন প্রণেতারা ব্যানার নিয়ে প্রতিবাদ করেন। এ সময় ক্ষমতাসীন জোটের আইন প্রণেতাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে গড়ায়। পার্লামেন্টের বিরোধী দল গ্রিন লেফট ফ্রন্টের আইন প্রণেতা রাডোমির লাজোভিচ স্পিকারের সামনে গিয়ে "আপনার হাতে রক্ত লেগে আছে" লেখা একটি ছবি প্রদর্শন করেন। দেশটির সংবাদ মাধ্যম N1 টেলিভিশনের প্রচারিত ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়। এ সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী জ্যাটিবোর লোনকার তার কাছে গিয়ে তর্ক শুরু করেন। তখন পার্লামেন্টের অন্যান্য আইন প্রণেতারা স্পিকারের সামনে গিয়ে চিৎকার করেন এবং টেনে হিঁচড়ে একে অপরকে মারধর করতে শুরু করেন। বিরোধী দলীয় আইন প্রণেতারা সরকারি দলের আইন প্রণেতাদের খুনি খুনি বলে স্লোগান দেন। এর এক পর্যায়ে কেউ কেউ দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের রক্তে রাঙানো লাল হাতের ছবি উপরে তুলে ধরে বলেন, তিনি ব্যতীত আর কেউ দোষী নন। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখ্য যে চলতি মাসের শুরুর দিকে দেশটির নোভি স্যাড এলাকার একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে অন্তত 15 জনের প্রাণহানি ঘটে। এই ঘটনা ঘিরে ভুচিচ ও তার ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা শুরু হয়েছে। দেশটির বিরোধী দলীয় রাজনীতিক ও সাধারণ নাগরিকদের অনেকেই স্বজনপ্রীতি ও দুর্নীতির দায়ে ভুচিচকে অভিযুক্ত করেছেন। যদিও দেশটির প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন জোটের রাজনীতিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। গত সপ্তাহের এই দুর্ঘটনায় দেশটির একজন সাবেক মন্ত্রীসহ অন্তত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা সত্ত্বেও দেশটির সরকার বিরোধী ও জনগণের চাপ সামলাতে ব্যর্থ হচ্ছে। সার্বিয়ার বিরোধী দলগুলো বলছে, সম্ভাব্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে। যত দ্রুত সম্ভব এর বিচারকার্য সম্পাদন করতে হবে। আর নয় সদা ব্যস্ত সুয়েজ খাল দিয়ে যাতায়াত। সমুদ্রে এবার নতুন বাইপাস ব্যবহার শুরু করল ভারত। এর নাম দেওয়া হয়েছে চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোর। এ রাস্তা দিয়ে খুব অল্প সময়ে পৌঁছানো যাবে রাশিয়ায়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই বাইপাস ভারতের অর্থনীতির জন্য নতুন মাইলফলক হতে চলেছে। চলতি বছরের 18 নভেম্বর সাগর মন্থন সম্মেলনে বক্তৃতা দেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেখানে চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোর CVMC পুরোপুরিভাবে চালু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারত রাশিয়া বৈদেশিক বাণিজ্যের এই রুট যে আগামী দিনে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে তা বলাই বাহুল্য। এতদিন পর্যন্ত ইউরোপে বাণিজ্যের ক্ষেত্রে সুয়েজ খাল ব্যবহার করে এসেছে নয়াদিল্লি। এই রাস্তায় রাশিয়া পৌঁছাতে ভারতীয় জাহাজগুলো সময় নিয়ে থাকে অন্তত 40 দিন। এর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করল চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোর। এর ফলে রাশিয়া যাওয়ার সময় এবং খরচ দুটোই বাঁচাতে পারবে নয়াদিল্লি। সুয়েজ খাল দিয়ে ইউরোপে পৌঁছানোর ক্ষেত্রে এদেশের জাহাজগুলোকে পাড়ি দিতে হয় 8675 নটিক্যাল মাইল, অর্থাৎ 16,066 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় তাদের। উপরন্তু মিশরের নিয়ন্ত্রণে থাকা সুয়েজ খাল দিয়ে মালপত্র নিয়ে যাওয়ার জন্য মোটা টাকা ফিও নিয়ে থাকে কায়রো। প্রতি জাহাজ পিছু যা প্রায় $70,000। অন্যদিকে জলপথে চেন্নাই থেকে পূর্ব রাশিয়া শহর ভ্লাদিভস্তকের দূরত্ব 5,647 নটিক্যাল মাইল, অর্থাৎ এই রাস্তায় ভারতীয় জাহাজকে মালপত্র নিয়ে 10,459 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। ফলে অর্ধেক সময় পৌঁছানো যাচ্ছে ইউরোপ। সুয়েজ খালের দ্বিতীয় সমস্যা হল পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক অস্থিরতার কারণে যখন তখন এটিকে বন্ধ করতে পারে মিশর। অতীতে বেশ কয়েকবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে নয়াদিল্লি। খালটি বন্ধ থাকলে ইউরোপে পৌঁছানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব। চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোরে সেই সমস্যা মিটল বলে জানিয়েছেন সোনোয়াল। এই রাস্তায় যুক্ত হয়েছে ওড়িশার পারাদ্বীপ এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সমুদ্র বন্দর। ফলে এই দুটি জায়গা থেকেও
সিভিএমসির মাধ্যমে সহজেই রপ্তানি সামগ্রী রাশিয়া নিয়ে যাওয়া যাচ্ছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই করিডোর ভারতের উপস্থিতিকে আরও মজবুত করল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সস্তা দরে মস্কো থেকে খনিজ তেল আমদানি করে চলেছে নয়াদিল্লি। নতুন সামুদ্রিক রুটে সেই তরল সোনা সহ অন্যান্য সামগ্রী এদেশে আনা শুরু হয়েছে। অন্যদিকে বস্ত্র, ফার্মা, চা মেশিনের যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর মতো রপ্তানি পণ্য নতুন রাস্তায় পাড়ি দিচ্ছে রাশিয়া। পাকিস্তানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক আহ্বানের রেশ ধরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজধানী ইসলামাবাদ। সম্প্রতি ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআইয়ের ডাকা ইসলামাবাদমুখী জনস্রোত সহিংস রূপ ধারণ করেছে। পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 4 জন দেশটির আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সের সদস্য এবং অন্য 2 জন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তাল পাকিস্তানে আহত হয়েছেন আরও শতাধিক পুলিশ সদস্য। বিক্ষোভ ও মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। এমন অবস্থায় রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির শেহবাজ সরকার। 26 নভেম্বর মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলায় সহায়তা করার অনুমতি দিয়েছে। প্রজ্ঞাপনটিতে অনাচার রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতাও দিয়েছে সেনাবাহিনীকে। এছাড়া নিরাপত্তা বাহিনীকেও দুর্বৃত্ত এবং সমস্যা সৃষ্টিকারীদের গুলি করার অনুমতিও দেওয়া হয়েছে বলে বেশ কয়েকটি সূত্র জিও নিউজকে ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চরমপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল দুর্বৃত্তদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছে। জিও নিউজ বলছে, শ্রীনগর হাইওয়েতে মর্মান্তিক এক ঘটনার পরে সেনা মোতায়েন ও দুর্বৃত্তদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পিটিআই কর্মীরা রেঞ্জার্স সদস্যদের উপর একটি গাড়ি উঠিয়ে দিয়েছে বলে জানা গেছে, যার ফলে 2 পুলিশ অফিসার সহ 4 জন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন এবং অন্য আরও 5 জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলায় এ পর্যন্ত 4 জন রেঞ্জার্স এবং 2 জন পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মূলত ইমরান খানের মুক্তির দাবিতে পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ 2 দিন ধরে ইসলামাবাদের নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদের প্রধান সব সড়ক ও মহাসড়কে শিপিং কন্টেইনার ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে দাঙ্গা পুলিশ ও আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় উদযাপন করে গৌতম আদানি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ও অবকাঠামোগত প্রকল্পে $1000 কোটি বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সে প্রকল্প হয়তো আদানির হাত ধরে আর আলোর মুখ দেখবে না। সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত 62 বছর বয়সী এই ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসছে। এমনকি ভারতের পার্লামেন্টে এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে বেশ। 25 নভেম্বর সোমবার পার্লামেন্টে আদানির দুর্নীতি মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এরপরই পার্লামেন্টে হট্টগোল শুরু হয়। এ সময় এমপিরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ার কারণে পার্লামেন্ট মুলতবি করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে সমালোচনা করে আসছে। তাদের দাবি, বিশ্ব দরবারে আদানির জন্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
কংগ্রেস সভাপতি বলেন, পার্লামেন্ট কেন মুলতবি করা হয়েছে তা আমি জানি না। আমরা কেবল আদানি ইস্যু উপস্থাপন করেছিলাম। গোষ্ঠীটির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। এদিন আদানির বন্ডের দাম অনেকটাই কমে গেছে, কারণ বিনিয়োগকারী এবং ঋণদাতারা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। মার্কিন আদালতের অভিযোগে বলা হয়েছে, 2023 সালে তদন্ত সম্পর্কে জানার পরও ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে। 21 নভেম্বর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে $250 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র থেকে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করেছেন। মূলত ঘুষের মাধ্যমে নিজের দেশে বিশাল এক সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি সহ 7 অভিযুক্ত ব্যক্তি এ প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। অভিযুক্তদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছেন। প্রকল্পটি থেকে তাদের 20 বছরে $200 কোটি লাভের কথা ছিল। এর মাধ্যমে তারা ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চেয়েছিলেন। আদালতের নথির বরাতে রয়টার্স জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিচারকরা এ পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। পশ্চিমাদের সাথে রাশিয়ার দা কুমড়া সম্পর্ক অনেক পুরাতন, তবে সাম্প্রতিক সময়ে এই বৈরী সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করে ইউক্রেন। এই হামলার পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু হিসেবে দেখছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা সহিংস হামলা চালাতে পারে মস্কো। যে যুদ্ধ এতদিন ছায়াতে ছিল তা এখন বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার পর যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। রাশিয়াও এর পাল্টা জবাব দিতে শুরু করেছে। ইউক্রেনের ওই হামলার পর যুদ্ধে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের নিপ্রো শহরে শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন ওই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তিনি আরও বলেছেন, ইউক্রেনের হামলার মধ্য দিয়ে যেসব দেশ কিয়েভকে দূরপাল্লার অস্ত্র দিয়েছে তাদের সামরিক স্থাপনায় হামলার অধিকার তৈরি হয়েছে রাশিয়ার। দেশের নাম উল্লেখ না করলেও পুতিন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কথা বলেছেন তা বেশ স্পষ্ট। এর মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধটি এখন বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে। এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলা করার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে। এ নিয়ে এতদিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার একটা ছায়া যুদ্ধ চলছিল। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে নানা বিষয়ে মস্কোর এক প্রকার যুদ্ধ পরিস্থিতি চললেও প্রচলিত যুদ্ধে জড়ায়নি কোনো পক্ষই। কিন্তু সম্প্রতি শুরু হওয়া ইউক্রেন ক্ষেপণাস্ত্র সংকটের সঙ্গে 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এছাড়া ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিপুল সামরিক ও আর্থিক সহযোগিতা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নজিরবিহীন ও শাস্তিমূলক নিষেধাজ্ঞা দিতে থাকায় যুদ্ধ বাঁধার আশঙ্কা আরও জোরালো হয়েছে। তবে শুরু থেকে সতর্ক অবস্থানে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রাথমিক লক্ষ্য ছিল সংঘাতের লাগাম টেনে ধরা। এতে করে এই ধারণা তৈরি হয় যে পশ্চিমারা সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না, বরং তারা আত্মরক্ষার জন্য ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা করবে।